আসসালামু আলাইকুম। আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবাই দেখছেন 13 লং কোর্স লেফটেন্যান্ট জেনারেল মতিউর স্যারকে নিয়ে, যিনি ওয়াকার স্যার জেনারেল সেনাপ্রধান, ওনার কোর্সমেট, ওনাকে নিয়ে বেশ হচ্ছে। একদিকে তার 22 জনের একটা নাম বেরিয়েছে যারা গুম খুম এবং অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত। গুমকুম কমিশন তাদের একটা চিঠি বের করেছে যার 22 জনের মধ্যে, এবং তার মধ্যে ওনার লিস্টে ওনার নাম আছে। এবং আরেকটা দেখলাম দৈনিক ইনকালাবও তার নামে একটা রিপোর্ট করেছে যে উনি নাকি একদম ওনার মতো ভালো মানুষ, ওনার মতো ভালো অফিসার নাকি জগতে আর ছিল না। এনিওয়ে, আমি জাস্ট কিছু আমার নিজস্ব কিছু মতামত আমি দিব, যেহেতু উনি আমার কমান্ডো লাইনের লোক। উনি একজন কমান্ডো এবং ফ্রি ফল স্পেশাল ফোর্সের আমার প্রশিক্ষক ছিল, এবং সোফার ওনার নলেজ ইজ কনসার্ন হি ইজ এ ফ্যান্টাস্টিক অফিসার। খুব ভালো কমান্ডো ছিলেন, ফ্রি ফলার ছিলেন, সোলজার হিসেবে ভালো। কিন্তু যেটা হচ্ছে, যেটা উনি একটা আওয়ামী পরিবার থেকে এসছেন, এটাও কোনো ইম্পর্টেন্ট না। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি গত 15 বছরে এই আওয়ামী সরকারকে উনি সবকিছু দিয়ে সহায়তা করেছেন, সবকিছুতে। উনি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ছিলেন, এডিজি অফস র্যাব 2009 থেকে 2011 কিছু একটা অংশ সম্ভবত, এবং তখন সম্ভবত না, কনফার্ম, এটা সরকারি চিঠি আমি দেখেছি, ছিলেন। এবং ওই সময় কিন্তু 2010-এ কিন্তু চৌধুরী আলম গুম হয়েছে, আপনারা এটা জানেন। এবং তখন র্যাব ইন্টেলিজেন্স ছিল জিয়াউল হাসান। সো এখানে র্যাবের, মানে আমি আরেকটা সোর্স থেকে শুনলাম যে তখনকার র্যাবের ছিল হচ্ছে মোখলেসুর রহমান, বোধহয় প্রধান ছিলেন মোখলেসুর রহমান। এবং উনি ওনার এক ফ্রেন্ডকে, যিনি আমারও ক্লোজ ফ্রেন্ড, বলেছেন যে র্যাবের অনেক কোনো কিছু আমি টিভি বা সংবাদপত্রের মাধ্যমে জানি। মানে তখন পুরা কন্ট্রোল ছিল জেনারেল মতিউরের। এবং ওই সময়ই তো একটা গুড নাম্বার অফ গুম খুনের যদি হিস্ট্রি নেন, ওই সময় একটা হয়েছে। তারপরে উনি গিয়েছেন 46 ব্রিগেড কমান্ডার হিসেবে। 46 ব্রিগেড আমরা জানি যে ঢাকার একটা পাঞ্চ লাইন, এবং এটাই সবচেয়ে বিশ্বস্ত লোকরা থাকে। দেন সিটিআইবি র্যাব উনি, আমি একটা কমেন্ট করেছিলাম জুলকারনাইন স্যারের ওখানে, সে আবার ওটা নাকি উত্তর দিয়েছে যে উনি যখন ছিলেন তখন নাকি ছিলই না, মানে আয়নাঘর ছিল না। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই আয়নাঘরটা হচ্ছে কচুক্ষেতের যে ওখানে 14 তলা বিল্ডিং যেটা আছে, ওইটার ইন্টিগ্রাল পার্ট। যখন এটা তৈরি করা হয়, জিআইসি হিসাবে সবাই জানতো। পরবর্তীতে সাংবাদিকরা এটা ইনভেস্টিগেশন করে এটার নাম হয়েছে আয়নাঘর। বাট এই বিল্ডিংটা শুরুতেই ওখানে ছিল। এখানে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল মানে হচ্ছে যারাই মানে আইনের ভাষায় হচ্ছে খতরনাক যারা আছে, যে সমস্ত খতরনাক যে সমস্ত আসামি আছে, তাদেরকে একটা জয়েন্ট ইন্টারভেনশন সেলে করার জন্য ওখানে নিয়ে আসতো। সো ইটস নট ডিজিএফআই, র্যাব ওখান থেকে পাঠাতো। তারপরে আপনাদের একটা স্টোরি মনে আছে কিনা যে এই যে তাপস, আওয়ামী লীগের এমপি, ঢাকার এমপি, যে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় 5 জন আর্মি অফিসারকে একটা ভুয়া কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিল র্যাবের ইন্টেলিজেন্স। তখন কিন্তু মতিউর স্যার হচ্ছে এডিজি র্যাব, এবং এদেরকে কিন্তু এই আয়নাঘরই তো উনি বলতেছেন যে 2011 থেকে 13 আয়নাঘর তখন ছিল না। বাট এই তখনই কিন্তু উনি এখানে আয়নাঘর ছিল। তারপর কি আয়নাঘর বন্ধ হয়ে গিয়েছিল? আয়নাঘর সবসময় ছিল, বাট নাম আয়নাঘর পরে হয়েছে। বাট এটা ওই বিল্ডিংটার ইন্টিগ্রাল পার্ট হিসেবে ওই জিনিসটা ছিল, যে এটার মধ্যে কোনো গ্যাপ থাকার কথা না। আমি সেনাবাহিনীতে যতদিন আছে, আওয়ামী লীগের একটা সবসময় একটা প্ল্যান থাকে, মানে অল্টারনেটিভ প্ল্যান। আওয়ামী লীগ বলবো না, আওয়ামী লীগকে তো অ্যাডভাইস দেয় ইন্ডিয়া, আমরা সবাই জানি, ভারত। এখানে অ্যাডভাইসটা ছিল হচ্ছে, আমরা সবাই জানি যখন জেনারেল ইকবাল করিম ভুঁইয়া যখন সেনাপ্রধান ছিল, তখন চিফ অফ জেনারেল স্টাফ ছিল হচ্ছে জেনারেল মাইনুল স্যার। সো এই দুইজন ছিল একজন একজনের প্রতিদ্বন্দ্বী। দুজনে এখানে এখানে যারা সেনাবাহিনীতে আছেন অনেকেই জানবেন যে তাদের মধ্যে একটা ফাইট ছিল, এবং জেনারেল ইকবাল করিম ভুঁইয়াকে সেনাপ্রধান বানায় তাকে সিধা রাখার জন্য তার অল্টারনেটিভ সবসময় জেনারেল মইনুল রেডি ছিল, যে কিছু একটা হইলেই মানে একটা খারার ঘাত। সো এই জেনারেল মতিউর ছিল প্রেজেন্ট লাস্ট 2 চিফের প্ল্যান বি। কোনো কিছু একটা প্ল্যান হইলে জেনারেল মতিউর উইল টেক ওভার। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস, কারণ আমি যেহেতু খোঁজ খবর রাখি, এবং সবকিছুতেই আমি উনি যদিও ওনার সাথে জেনারেল শফিউদ্দিনের অনেক ক্রাইসিস এই সমস্ত কিছু লোকজনের কাছে বলে বেড়ান, বাট উনি ইউরোপে কয়েকটা
কয়েকটা জায়গায় ওনারা কিছু ডিলিংসে গিয়েছিলেন, যেখানে আমি দুজনকে মোটামুটি কোজি অবস্থায় চা পান করত অবস্থায় কিছু ছবি আমি দেখেছি। সো দে আর ক্লোজ। হয়তো পরবর্তীতে প্রফেশনালি জেলাসি হইতে পারে, যেটা জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং জেনারেল মনিরুলের মধ্যে যেটা হচ্ছিল, এটা সেনাবাহিনী সবাই জানে। সো জেনারেল মতিউর ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি। সো উনি আওয়ামী লীগের সময় এই সিটিআইবি, এডিজি, র্যাব, 55 ডিবেট জিওসি, ইভেন সাতক্ষীরার উনি যখন জিওসি ছিলেন, উনি একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়ান ট্রুপস আসার জন্য সাতক্ষীরায়। এই ঘটনাটার যেহেতু আওয়ামী লীগের সময় ছিল, কেউ সঠিকভাবে সরকারিভাবে তদন্ত করে নাই, এই জন্য আমাদেরকে এখন আনকনফার্ম নিউজের উপরই ভিত্তি করতে হয়। এই ফ্যাক্সের ইয়াটা আমি দেখেছিলাম, বাট এখন আমি খুঁজে পাচ্ছি না। কেউ যদি খুঁজে পান আমাকে ইনবক্স করবেন। একটা ফ্যাক্স ছিল, এটা অনলাইনেই ছিল। সো এই সমস্ত, তারপরে উনি ছিলেন 24 ডিবেট জিওসি, এই সমস্ত যারা থাকে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না, এরকম একটা গ্রুপ হইতে পারে না। এখন আমি আপনাকে আরেকটা ইনভেস্টিগেশন ইয়া বলবো, সেটা হচ্ছে আমি মতিউর স্যারের সাথে ফেসবুকে নাই, কিন্তু ওনার ফেসবুক টাইম মাঝে মাঝে চেক করতাম। মাস 4 বা 5 আগে, আমি বলবো 5 বা 6 আগে, এটা তো 3 মাস তো অলরেডি হয়ে গেছে, এর আরো 2 মাস আগে, তার হচ্ছে 3, 4, 5, তার হচ্ছে 5 থেকে 6 মাস আগে উনার ফেসবুকের অ্যাকাউন্টে ছিল হচ্ছে 5 থেকে 6 হাজার ফলোয়ার, ফ্রেন্ড আর ফলোয়ার মিলে। হঠাৎ করে 7 দিন পরে আমি চেক করে দেখি 34,000, নাও ইট ইজ ইউ ক্যান চেক 35,000। হঠাৎ করে এত কিভাবে পারলো? আমি তখন তার ফলোয়ার গুলো চেক করে দেখলাম এটা হচ্ছে সেম জিনিস, আওয়ামী লীগের বট কমেন্ট যারা করে না, ওই পার্টি। এবং আজকে আপনারা যদি খেয়াল করে দেখবেন যে জুলকারনাইন স্যারের পোস্টে বা অন্যান্য জায়গায় যতজন পজিটিভ ইয়া করছে, খুব কম তার অরিজিনাল আইডি নিয়ে করেছে। তাকে প্রচন্ডভাবে ওই ইয়া করার চেষ্টা করতেছে, মানে হাইলাইট করার চেষ্টা করতেছে। বাট হি ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি। এখন আসেন প্রেজেন্ট সিচুয়েশনে উনি সবসময় জেনারেল ওয়াকারের সাথে অ্যাডভাইস হিসেবে কাজ করেছেন। এটা মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই যে মনে করেন যে তার প্রোফাইলটাকে একটু এনহ্যান্স করা, ইটস এ পলিটিক্যাল থিং। মানে হচ্ছে পলিটিক্যালে উনাকে লঞ্চ করা হবে একটা বিগার প্ল্যাটফর্মে, এটার জন্য প্রস্তুতি নিয়ে রাখছিল তা। এখন দেখেন যে এখন হঠাৎ করে তার নামে চতুর্দিকে, সে তার মতো দেশপ্রেমিক কিছু হয় না। এবং এডিজি র্যাবের এডিজি ছিল, এগুলো হচ্ছে এখন মাইনর জিনিস, এগুলো একজন মাইনর জিনিস। উনি নিজেও কি ব্যাখ্যা দিচ্ছেন, উনি এডিজি অ্যাডমিন ছিলেন, তারপরে অ্যাডমিন বিদেশ যাওয়ায় উনি টেম্পোরারি এডিজি অফ ছিলেন, এবং জিয়াউল হাসান তার কথা শুনতো না, জিয়াউল হাসান নিজে করতো। এটা এই সমস্ত ককবুল স্টোরি তো বললে হবে না স্যার। আর এটা হচ্ছে উনি যখন 2013-তে 11 থেকে 13 যখন ইয়াতে ছিলেন, ওই সিটিআইবি ছিলেন, তখন আয়নাঘরের অস্তিত্ব ছিল না। তাহলে ওই যে তাপস হত্যা মামলার যে অফিসারগুলা ছিল, তারা কোথায় ছিল? তারা এই আয়নাঘরে ছিল, তখন কি ছিল না? সো ফাইনালি ওনাকে পলিটিক্যাল লঞ্চ করার আরেকটা যেটা বলতেছি, অ্যাট প্রেজেন্ট আমরা সবাই জানি যে আওয়ামী লীগ আসতে পারবে না, অ্যান্ড দ্যার ইজ এ প্ল্যান বি হচ্ছে রিটায়ার্ড মিলিটারি অফিসারদেরকে গিয়ে একটা পলিটিক্যাল পার্টি মুভ করবে। এটার বিহাইন্ডে আছে হচ্ছে ফাইনালি এটা সাকসেস হইলে জেনারেল ইকবাল করিম ভুইয়া উইল টেক ওভার। এবং এর পিছনে যারা আছে, এর মধ্যে একজন আছে 22 লং কোর্সের শামীম কামাল স্যার, উনি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, উনি এটার সমন্বয়ক হিসাবে আছে। এবং বর্তমানে যে সমস্ত অফিসাররা এই আওয়ামী লীগের সময়ের কিছু আছে একদম জেনুইন, যেগুলা দুষ্ট প্রকৃতির, ওগুলাই দেখতেছি যে স্যারকে একটা হিরো বানানোর চেষ্টা করতেছে, কি বলে, মতিউর স্যারকে। সো এদেরকে দিয়া একটা পলিটিক্যাল পার্টি একটা লঞ্চ করার চেষ্টা করতেছে। এবং আমি যেটা অ্যাজিউম করি সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার খুব ভালো কাজ করতেছে বিভিন্ন জায়গাতে। সেনা অফিসার যারা এই গত 15 বছর যারা ডিপ্রাইভড হয়েছে, তাদের ফরে কাজ করতেছে, জাতীয় ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছে প্রতিটা জায়গায়। এই বয়সে উনি বিভিন্ন জায়গায় করতেছে, এবং উনার ইন্টিগ্রিটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ আমরা সবাই জানি 25 ফেব্রুয়ারি যে ইনভেস্টিগেশন হচ্ছিল, ওই ইনভেস্টিগেশনে উনি 70 বাইরে না যাওয়ার কারণে উনাকে ওখান থেকে সরাই দেওয়ার পরে প্রেজেন্ট
আরেকজন অফিসারকে দিয়েছিল, সম্ভবত স্যারের নামটা ভুলে গেছি, সম্ভবত ইএমই কোরের অফিসার মেজর জেনারেল আবুল স্যার, উনি পরে ডিজিবিজিবি হয়েছিলেন। সো এই সমস্ত লোকদের সরি এখন যে সরি মেজর জেনারেল রফিক, যাকে দেওয়া হয়েছে যে রেড ক্রিসেন্টের যে প্রধান করা হয়েছে, উনি হচ্ছেন পরবর্তীতে ওই হাসান নাসির স্যারের কাজটা কমপ্লিট করে সাইন করেছেন। সো হাসান নাসির স্যার যে কাজটা করতেছে এটার এগেনস্টে এক ধরনের একটা মুভমেন্ট একজন এই মতিউর স্যার করতেছে, এবং ফিউচারে তাকে এখন তার নাম আসতেছে যে দুঃখদের চেয়ারম্যান, তার না হলে নাকি চলবে না। এখানে হাজার হাজার ভালো ভালো অফিসার আছে, আমরা তো যারা যারা আছি তারা জেনারেল আলম ফজলুর রহমানের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম, ওনার কথা কেউ শোনে না, হাসান নাসিরের কথা কেউ, স্যারের কথা কেউ শোনে না। আরো আছে মেজর জেনারেল, একদম ইয়াং জেনারেশনের মেজর জেনারেল আছে যিনি ভিকটিম ইয়ার কি বলে আওয়ামী গভর্নমেন্টের মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী, উইথ এ ভেরি ক্লিন রেকর্ড, সোর্ট অফ অনার হিজ কোর্স, সে এখন রিটায়ার্ড লাইফ লিড করতেছে। তাকে একটা যে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া যেতে পারে, কিন্তু কেউ এই সমস্ত নাম কি, মানে এমন কথা হচ্ছে, আমি আগেও একটা ইয়াতে বলেছি যে গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে, আমরা যেরকম গুজবকে, আমাদের গোয়েন্দা সংস্থায় কিন্তু গুজবকে পড়ানো হয়, গুজবকে কিভাবে ইউটিলাইজ করা যায় পজিটিভলি। এক হচ্ছে যুদ্ধের সময় শত্রু দেশের এগেনস্টে মেনলি গুজব ইয়ে করে, বাট আমরা করি হচ্ছে জনগণের এগেনস্টে। এখানে কিন্তু ইচ্ছা করলেই সরকার যে সমস্ত অফিসার যে সমস্ত লোকজনকে উপদেষ্টা বা অন্যান্য জায়গায় নিয়োগ করা হবে তাদের লিস্ট কিন্তু পাবলিকলি বের করতে পারে, তাহলেই কিন্তু লোকজনের পালসটা বোঝা যায়, ওখান থেকে একটা সরকার একটা স্ট্রং ডিসিশন নিতে পারে, কিন্তু নিতে পারে। কিন্তু সরকার সবসময় জানে যে একবার তো উপদেষ্টা লিস্টের মধ্যে ইকবাল করিম ভুঁইয়ার নাম ঢুকায় যে ভুলটা করছে, তখন আমরা সবাই ঝাঁপায় পড়ছি এবং পরবর্তীতে তার নামটা আসতে পারে নাই। সো এই ভুল আর তারা করতে চাচ্ছে না। আমি জানি না, মানে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কারা এই নাম দেয়, সেনাবাহিনীর যারা আছে এগুলোর নাম জেনারেল ওয়াকার দেয়, এটা কনফার্ম, মাল্টিপল সোর্স থেকে কনফার্ম। বাট এই কারা দেয় সবাই মনে করে যে একটা অদৃশ্য শক্তি আছে, অদৃশ্য শক্তি আমরা চোখ বন্ধ করে বুঝি, অদৃশ্য শক্তি হচ্ছে ভারত। তারা হচ্ছে যারাই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট লালন করে, লাইক জেনারেল আলম ফজলুর রহমান, হাসান নাসির, যারা আদার অফিসার্স, তাদেরকে তারা নিবে না। বাট বুঝতে হবে যে প্রেজেন্ট এই বিপ্লব এবং চেতনা, যেটা এখন জেনজির যে চেতনা প্লাস হচ্ছে বিপ্লব যেটা হয়েছে, এটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে, এবং এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন পুরা ভারতের সমস্ত প্রতিবেশী জুড়ে। আমরা এটার বাইরে থেকে জনগণের আস্থা অর্জন করতে পারবো না, এটা কনফার্ম। সো জেনারেল মতিউর, উনি জিওসি 55 থাকার সময় ভারতে কিন্তু ফ্যাক্স পাঠিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী ঢোকার জন্য। সো আমরা এই জিনিসটা যেন না খাই, জনগণকে যেন বোকা না বানায়। এবং দেয়ার আর লট অফ স্টোরিজ, আমি তো আজকে হঠাৎ করে ইনকেলাব করার পরে দেখলাম, আরে ইনকেলাবের মতো পত্রিকা এটা নিয়ে নিউজ করতেছে, দের ইজ সামথিং ফিশি, উই মাস্ট স্টপ ইট। জেনারেল মতিউর হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের দোসর, তাকে কোনোভাবে, এবং তার হাতে রক্তর দাগ লেগে আছে। তিনি ছিলেন আয়নাঘরের রক্ষক, তিনি ছিলেন এডিজি র্যাব, তার আন্ডারে জিয়াউল হাসান কাজ করেছে। সো এখানে কোনো কনফিউশনের কোনো কিছু নাই। আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ।